শ্রাবণ মাস, কলকাতা শহরে এখন ঘোর বৃষ্টি। হঠাৎ হঠাৎ করে আমরা রোদ আর বৃষ্টির লুকোচুরি দেখতে পাচ্ছি। এই ধরুন একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন চারিদিকের আকাশে ঝকঝকে রোদ ঝলমল করছে। তারপর হঠাৎ নিঃশব্দে চারিদিকটা অন্ধকার করে আসবে। তারপর শুরু হবে ঝোড়ো হাওয়া, তারপরেই বৃষ্টি। প্রথমে টিপটিপ করে বৃষ্টি, তারপর ঝিরঝির করে এবং তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। তারপরেই কিছুক্ষণ বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি দেখবেন। তারপরেই হঠাৎ আবার চারিদিকে রোদ ঝকঝক করছে। এই হলো শ্রাবণের প্রকৃত রূপ। প্রকৃতির এই নিয়ম অনুযায়ী বাংলায় আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস জুড়ে চলে বর্ষাকাল, কিন্তু বর্ষার এই বৃষ্টি চলে ভাদ্র মাস পর্যন্ত। তারপর শেষমেশ আমরা আশ্বিনে গিয়ে আবার একটু রোদের দেখা পাই। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএ চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আমাদের কথা শুনে আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমাদের আজকের পর্বের বিষয় কি হতে চলেছে। একদমই তাই, আমরা আজকের পর্বে কথা বলবো শ্রাবণ মাসে আমাদের কলকাতা শহর কি আদৌ ধুঁকছে। মানুষের কষ্টের অশ্রু ধারার চোখের জলের ধারার সঙ্গে শ্রাবণের এই ধারার তুলনা করা হয়। গত কয়েক সপ্তাহের মধ্যেই কলকাতার রাস্তার হাল ক্রমশ বেহাল হয়েছে। কোথাও কোথাও রাস্তার উপরে যে পিচের আস্তরণ তা উঠে গেছে, আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে রাস্তায় যানবাহন চলাচলে তুমুল সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতি বছরের মতো চিনার পার্ক, কৈখালী, দমদম, বরানগরের মতো নিচু এলাকায় এবারেও জল থই থই। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকছে। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল এভিনিউর বেশ কিছু জায়গায়। উত্তর কলকাতা এবং শহরতলির দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি, ফলে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। স্কুল কলেজের পড়ুয়ার সঙ্গে অফিস যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। জল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় তাদেরকে। বৃষ্টি না থামায় জমে থাকা জলও নামতে দেরি হয়। ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। আর এই জল পেরিয়ে যাওয়ার সময়ই মানুষের মনে ফিরছে খোলা ম্যানহোলের ভয় বা খোলা ইলেকট্রিক তার পড়ে থাকার আতঙ্ক। শহরের অনেক রাস্তায় রয়েছে তার বেরিয়ে থাকা ল্যাম্পপোস্ট। কোথাও আবার বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে রয়েছে বিদ্যুতের তার গা ঘেঁষেই চলেছেন পথচারীরা। এখনো পর্যন্ত এই রাজ্যে খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে। ঘন শ্রাবণে ইলশে গুড়ি বৃষ্টি হলো ইলিশ ধরার একেবারে সঠিক মরশুম। এই সময় আমাদের রাজ্যের দীঘা বা সুন্দরবনের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা থেকে আসা জেলেরা গভীর সমুদ্রে ট্রলার ভাসিয়ে পাড়ি দেন ইলিশ ধরতে। তাদের মধ্যে কেউ কেউ ইলিশ ধরে হাসি মুখে বাড়ি ফেরেন, আবার কেউ কেউ পাড়ি দেন একেবারে না ফেরার দেশে। প্রতি বছর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারান অসংখ্য মৎস্যজীবী। এই কয়েকদিন আগেও পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে 15 জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। মাঝ সমুদ্রে ট্রলার দুর্যোগের কবলে পড়লে সবাই ডুবে মারা যান। এক নাগারে বৃষ্টির জেরে শহরতলির জনজীবনও বিপন্ন হয়ে পড়েছে। বর্ষায় কলকাতা শহরের গিগ কর্মীরা অর্থাৎ ফুড ও পার্সেল ডেলিভারি রাইডার বা ক্যাব চালকেরা চরম দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়েন। অতিবৃষ্টিতে জলমগ্ন রাস্তা, যানজট এবং আয়ের অনিশ্চয়তা তাদের জীবনকে আরো বেশি কঠিন করে তোলে। বেশি বৃষ্টির জন্য অর্ডার বা রাইডারের চাহিদা বাড়ালেও রাস্তায় বের হওয়া বিপজ্জনক হয়ে ওঠে। অবিরাম বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। প্রভাব পড়ছে দৈনন্দিন কাজকর্মে, তবে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনেরা। ক্ষতির মুখে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই মুহূর্তে বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা আবারও সক্রিয় হয়ে ওঠায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি তুমুল পরিমাণে আবারও বাড়বে, যার ফলে আবারও ভোগান্তিতে পড়বে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। এবং এই ঝড় বৃষ্টির মধ্যেই পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করেছে। সম্প্রতি সিকিমে একটি জায়গাতে জলবিদ্যুতের কাজে নির্মীয়মান একটি সুড়ঙ্গে ধস নেমে নিহত হয়েছে 25 জন শ্রমিক। এই রাজ্যের 11 জন শ্রমিক ছিলেন তাদের মধ্যে। বর্ষার এই সময় অতিবৃষ্টি, বন্যা বা ধসের সাথে দোসর বাজ পড়া। কিছুদিন আগে দক্ষিণ কলকাতার কসবা এবং আলিপুর সংলগ্ন এলাকায় কয়েক ঘন্টার মধ্যে অন্তত 200টি বাজ পড়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। তার আগের সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় এমন বাজ পড়ার সংখ্যা প্রায় 600 ছাড়িয়ে গিয়েছিল। চিন্তা বাড়িয়ে গত কয়েক বছরের মতো এবছরেও বিভিন্ন জেলা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। আবহাওয়াবিদদের দাবি, বন্যা, ঝড়, ভূমিকম্প, অতিরিক্ত গরম বা শীত প্রত্যেকটি প্রাকৃতিক কারণের তুলনায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেশি হয়। তাই এক্ষেত্রে
ভয় আরো বেশি। 2016 সালের বর্ষায় মাত্র একদিনে বিহারে, উত্তরপ্রদেশে এবং ঝাড়খণ্ডে প্রায় 80 জন প্রাণ হারিয়েছিলেন। অপরাধ ও অপমৃত্যু সম্পর্কিত সরকারি পরিসংখ্যান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট বলছে ভারতে প্রতি বছর অন্তত 1,500 মানুষের মৃত্যু হচ্ছে বজ্রপাতে। 2020 থেকে 21 সালের মধ্যে পরিসংখ্যান বলছে ওই বছর গোটা দেশে বজ্রপাতে যতজন মারা গিয়েছিলেন সেই সংখ্যা ঘূর্ণিঝড়, বন্যা, ধস, হিট স্ট্রোক বা ঠান্ডায় মৃত্যুর সংখ্যার চেয়ে ঢের বেশি। সর্বশেষ প্রকাশিত এনসিআরবির রিপোর্ট অনুযায়ী এদেশের সবচেয়ে ঘাতক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উঠে এসেছে বজ্রপাত। প্রতি বছর বজ্রপাতে 2800 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটছে। প্রাকৃতিক দুর্যোগে যত মৃত্যু ঘটছে তার 36% হচ্ছে বজ্রাঘাতের ফলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহু ক্ষেত্রেই নাকি এই বজ্রপাতে আঘাতের ফলে মাত্র একজন কিংবা 2-4 জন মানুষ একটি নির্দিষ্ট জায়গায় কোনো একটি সময় মারা যায়। তাই বন্যা কিংবা ভূমিকম্পের মতো যথেষ্ট গুরুত্বই পায় না এই বজ্রপাত আঘাতের ফলে মৃত্যু। কিন্তু এই বজ্রপাত আঘাত থেকে মৃত্যু যে একেবারেই এড়ানো সম্ভব সেটা নিয়েই কোনো ধারণা নেই অনেক। চিকিৎসকেরা জানাচ্ছেন বজ্রাঘাতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যেতে পারে, দ্রুত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু বহু ক্ষেত্রেই বজ্রাঘাতের শিকার কাউকে ছুঁয়ে না দেখার কথা শোনা যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন বজ্রাঘাতে আহতকে ছুলেই যে বিপদ ঘটবে এমনটা কিন্তু নয়। বিদ্যুৎপৃষ্ট হওয়ার থেকে এটা একেবারেই আলাদা। সেই সঙ্গে জানানো হচ্ছে বজ্রগর্ভ মেঘের সঙ্গে বৃষ্টিপাত যখন হবে তখন যতটা সম্ভব ফাঁকা জায়গায় এড়িয়ে চলতে হবে। কোনো উঁচু বাড়ি বা গাছের পাশ থেকেও সরে আসা উচিত। জমিতে যারা কাজ করেন তাদের দ্রুত পাকা ছাউনির নিচে সরে আসতে হবে। না পারলে হাঁটু মুড়ে বসতে হবে জমিতেই, যাতে আশেপাশের কিছু থেকে সংশ্লিষ্ট ব্যক্তির উচ্চতা বেশি না হয়ে যায়। কিন্তু কখনোই শুয়ে পড়া চলবে না। বাড়িতে থাকলে ওই সময় ধাতব জিনিসের ব্যবহার এড়াতে হবে। বেসিনের কলের মাধ্যমেও বিদ্যুৎ পরিবাহিত হয়ে বিপদ ঘটতে পারে। আমাদের বাঙালি মননে অবশ্য সবচেয়ে বেশি রোমান্টিকতার সুর বেজেছে এই শ্রাবণের বর্ষাতেই। এই সময় যেহেতু শ্রাবণও এই বর্ষার একটি অংশীদারি মাস, তাই এই সময় কিন্তু ঝোড়ো হাওয়া বাতাস বয়ে চলে। চারিদিকে সবুজ পাতা দেখতে পাই এবং অজস্র সবুজ পাতার মাঝে আমরা কদম ফুল ফুটতে দেখতে পাই শহরের আনাচে কানাচে। শ্রাবণের বর্ষায় আবেগ এবং অনুভূতির জোয়ারে ভাসেননি এমন কবি এবং সাহিত্যিক পাওয়াই দুষ্কর। শ্রাবণে আমন, ধান রোয়া এবং পাট জাঁক দেওয়া, আঁশ ছাড়ানো গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য। পুকুর জুড়ে ফুটে থাকা শাপলা ফুল প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য। তাই শ্রাবণের এই অবিরাম ধারায় মানুষের সাময়িক অসুবিধা হলেও এই বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতির সাথে সাথে মানুষের মনে এবং পরিবেশে জমে থাকা ক্লান্তি, গ্লানি এবং জঞ্জাল সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমাদের চারপাশ, আমাদের মন সবকিছু আবার সবুজ এবং সতেজ হয়ে ওঠে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই শ্রাবণকে ঘিরে পর্ব আপনাদের ভালো লেগেছে। এই শ্রাবণকে ঘিরে বা শ্রাবণের এই বর্ষাকে ঘিরে যদি আপনার কোনো স্মৃতি মনে পড়ে, যদি কোনো স্মৃতি থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে নিচে জানাবেন এবং দেখতে থাকুন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।